হ্যাঁ, যদিও বেশি দূর হয়ও নি। তো এইটুকু আশা করি রেকর্ডিং এ না থাকলে তোমার তো প্রবলেম হবে না, এটা তো তোমার কাছে নোটসই থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে হ্যাঁ। কোনো ইস্যু নেই। তো এটা গেল আমাদের টাইপোগ্রাফি কাকে বলে। নেক্সট আমাদের টাইপোগ্রাফির আন্ডারে কিছু ছোট ছোট পার্ট থাকে, যেমন কালার থিওরির আন্ডারে আমাদের ছিল 60-30 রুল, কালার হারমোনি। তেমনই টাইপোগ্রাফির আন্ডারেও আমরা কিছু পার্ট শিখবো। ফার্স্ট পার্ট হলো টাইপ। টাইপ ফেস কি? টাইপ ফেস হলো একটা ডিজাইন সেট লেটার। হুম, এবার এই টাইপ ফেসকে আমরা ইউআই এর ভাষায় আরেকটা জিনিসও বলে থাকি, ফন্ট নেম। ওকে, ফন্ট নেম আর টাইপ ফেস। ওকে। এখন তোমাকে যদি কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে হোয়াট ইজ আ টাইপ ফেস অর হোয়াট ইজ ফন্ট, তখন তুমি কি বলবে? তখন তুমি প্রফেশনালি এইটা বলবে, আর টাইপ ফেস অর ফন্ট নেম ইজ আ সেট অফ ডিজাইন ফিচার ফর লেটার। এটাও লিখে ওকে। দিচ্ছি। টাইপ ফেস, or you can say font names a type face is a set of design features for letters. ওকে, এটা যখন আমরা প্র্যাকটিক্যালি একটু পরে করবো তখন আমরা দেখতে পারবো, বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি বলতে কি চাইছি। এবার ফন্ট যখন তুমি ইউজ করবে না, ফন্ট হুম। একটা টাইপের তো হয় না, ফন্টের অনেকগুলো টাইপ, মানে অনেক রকমের ফন্ট থাকে আমরা ইউজ করব। রোবোটো, কুইক, হুম। তারপর ইন্টার, হুম। পপিং, এগুলোকে আমরা বলতে পারি ফন্ট নেম। ইন্টারের আন্ডারে ইন্টারের অনেকগুলো পার্ট পড়ছে, ইন্টারমিডিয়াম, ইন্টার বোল্ড, ইন্টার সেমি বোল্ড। তার জন্য ফন্টটা তো আমার চেঞ্জ হচ্ছে না, আমার ফন্টের টাইপটা চেঞ্জ হচ্ছে কিন্তু ফন্টটা তা- সেম থাকছে। তো সেই যে ফন্টের যে মেন ফ্যামিলিটা, ওটাকে আমরা বলে থাকি টাইপ ফেস বা ফন্ট নেম। এটা আমরা এক্সাম্পলও লিখে রাখি। এক্সাম্পল। ম্যাম, হ্যাঁ, বলো। এইগুলো আমার তো শুধু একটা কাজ করুন, গ্রুপে আমাকে আর সে কালার থিওরি যে নোটস গুলো ছিল সেগুলো আমাকে একবার শেয়ার করে দেবেন, সব কটা আগের নোটস গুলো, কারণ আমার ফরম্যাট হয়ে গেছে, নোটস সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো। এই এক্সাম্পল দিয়ে দিলাম। এটা তোমার কিছু টাইপ ফেস অথবা ফন্ট নেম। এবার ফন্ট নেমের আন্ডারে আমাদের কাছে আছে ফন্ট, যেটা তোমাকে আমি বলছিলাম যে ইন্টার একটা কি ফন্ট নেম বা টাইপ ফেস, এটার আন্ডারে আছে ফন্ট। হোয়াট ইজ ফন্ট? আ ফন্ট ইজ এ ভেরিয়েশন ইন উইডথ এন্ড সাইজ অফ আ টাইপ। একটা টাইপ ফেস আমার কাছে আছে, সব থেকে সোজা অ্যান্ড কমন, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি, দ্যাট ইজ ইন্টার। ইন্টার। এবার এই ইন্টারের, ইন্টার কি? টাইপ ফেস, ফন্ট নেম আর টাইপ ফেস। হ্যাঁ, ইন্টার হলো টাইপ ফেস অর ফন্ট নেম। এবার এর আন্ডারে আমাদের অনেক রকম টাইপ, মানে অনেক রকম ফন্ট আছে, যেমন ইন্টার, রেগুলার। ইন্টার বোল্ড, হুম, সেমি বোল্ড, থিন, ইটালিক, বোল্ড। ইটালিক, সবকটা আর লিখছি না আমি, জাস্ট তিনটে লিখলাম, বোল্ড অ্যান্ড দেন সেমি বোল্ড। থিন। তো এগুলো কি জিনিস? এগুলো হলো, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ।
ওকে, কোথাও কনফিউশন হলে বলবি। তাহলে এবার আমরা জেনে নিই হোয়াট ইজ ফন্ট। ধীরে ধীরে লিখতে মনে হয় ভালো হতো। A font is the variation in weight and size of a type. যেমন এটার এক্সাম্পল কি, রেগুলার, মিডিয়াম, বোল্ড, সেমি বোল্ড, এগুলোকে আমরা বলি ফন্ট। তাহলে অ্যাকচুয়ালি আমরা যেই জিনিসটা নর্মালি বলে থাকি সেটা আমরা তাহলে ভুল বলি, যে নর্মালি আমরা শুরুতে কি বলি, ইন্টার ফন্ট ইউজ করছি, পপিং ফন্ট ইউজ করছি, ওগুলো ফন্ট না, ওগুলো টাইপ স্পেস বা ফন্ট নেম। বোল্ড, সেমি বোল্ড, হয়ে গেল। এই তিনটে তোমার কাছে তাহলে আশা করি ক্লিয়ার। হ্যাঁ ম্যাম। এবার নেক্সট আমার কাছে আসে, মানে এরপরের আমাদের পার্ট হলো যে আমাদের ফন্ট কয় প্রকার। ফন্ট আর টু টাইপ। তাহলে ফন্ট ফেস, সিরিজ ফন্ট নেম হবে দুটো টাইপের হয়। সিরিজ আর সিরিজ আর একটা কি যেন ভুলে যাচ্ছি। sans serif। আচ্ছা হ্যাঁ, ঠিক বলেছো। serif আর একটা হয় sans serif। তো এবার serif আর sans serif এর মধ্যে তুমি পার্থক্য বলতে পারবে? না, এইটা আমি জানি না। ওকে, নো প্রবলেম। serif এর কাছে যদি আমরা আসি, serif এর কাছে কি কি আছে? ওয়ান, it has decorative stroke. Okay, has decorative stroke। এবার ডেকোরেটিভ স্ট্রোকস বলতে আমি কি বলতে চাইলাম সেটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। লাইক আমরা যদি এখন সিগমায় চলে যাই, সাপোজ এই পেজটা ওপেন করি, এখন সেরিফের আন্ডারে আমার যে ফন্ট গুলো পড়ে সেগুলো হচ্ছে সাপোজ লোরা, তারপর ভলকন, আমি লোরা ইউজ করছি এখন, LOR। এটা হলো একটা সেরিফ। এবার আমরা কি বলেছি, এইমাত্র সেরিফের ডেকোরেটিভ স্ট্রোক থাকে। এবার এই ফন্টটাকে আমি একটু যদি বড় করি, সাপোজ 50 করে দিলাম, 50 করে ওকে মিডিলে টেনে আনছি। এবার আমি স্ক্রিনটা বড় করে দেখি। তুমি কি ডেকোরেটিভ স্ট্রোকস মানে বুঝতে পারছো? হ্যাঁ, তো এটা তোমার যে এন্ড গুলো আছে এর সেইগুলো একটুখানি মানে ডিজাইন লাগছে। এক্স্যাক্টলি, এর নিচে লাইন অ্যাড করা আছে, ওই লাইনটাকেই আমরা স্ট্রোক বলছি, যে অ্যালফাবেটের সাথে কিছু লাইন এক্সট্রা অ্যাড করা থাকে। তাহলে যখন কোনো অ্যালফাবেটের সঙ্গে লাইন অ্যাড করা থাকে তখন সেটা কি ফন্ট? সেরিফ। গুড। এবার কিভাবে আমরা যদি sans serif-এ যাই, হ্যাভ নো ডেকোরেটিভ স্ট্রোক, আমরা সেটাও একবার চেক করে নেব গিয়ে। এর এক্সাম্পল হেলভেটিকা। আছে, হেলভেটিকা। ইজি নাম ছোটখাটো তোমায় দেখানোর জন্য আমি লিখে দিই প্লাটো, ছোট ছোট নাম লিখি, হয়ে গেল আমার। হ্যাঁ, এই যে, এটা একটা sans serif font, এর আন্ডারে কোনো স্ট্রোক নেই। ওকে, এবার নেক্সট এদের মধ্যে আমার ডিফারেন্স কি আছে, যে
সেরিফ ফন্ট কিসের জন্য ইউজ হয়? সেরিফ ফন্ট ইউজ হয় তোমার প্রিন্ট মিডিয়াতে, লাইক নিউজ পেপার, লেটার, বা বলতে পারো কিছু ব্যানার ডিজাইনিং। ব্যানার ডিজাইনিং ওকে এর ক্ষেত্রে তাও কম হয়ে থাকে কিছু ক্ষেত্রে, মানে কিছু ডিজাইনের জন্য, জাস্ট ওই এক্সট্রা অ্যাট্রাকশন নেওয়ার জন্য কোনো কোনো লেখাতে অ্যাড করা হয়। তাছাড়া মেনলি ইউজ করা হয়ে থাকে প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার, লেটার, সেই সব জিনিস। ওকে তাহলে এখানে হবে ইউজ ফর প্রিন্ট মিডিয়া লাইক নিউজ পেপার, লেটার, etc. এবার সানসেরিফ ইউজ ট্রান্সপেরেন্ট আমাদের, হ্যাঁ বলো। সানসেরিফ তাহলে ইউজ হয় অফিসিয়াল ওয়ার্কস এর জন্য প্রবাবলি। হুম, স্যান্স সেরিফ ইউজ হয়, সেরিফ যেরকম ইউজ হয় প্রিন্ট মিডিয়ার জন্য, স্যান্স সেরিফ ইউজ হয় হ্যাঁ ডিজিটাল মিডিয়ার জন্য, ডিজিটাল মিডিয়া লাইক ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। তাহলে আমাদের কাজের ক্ষেত্রে আমরা সবসময় কোনটাকেই প্রেফার করবো? সানসেরিফ এক্স্যাক্টলি, ডিজিটাল মিডিয়া লাইক ডিসকাস রাইট, মোবাইল অ্যাপ। এটা গেল আমার দুটোর মধ্যে পার্থক্য। এবার আমরা দুটোর কিছু এক্সাম্পল লিখে রাখছি। সেরিফের কিছু এক্সাম্পল হলো তোমার কি বলে রোবোটো, তারপর লোরা, তারপর ভলকন, গোটাই ঠিক আছে। রোবোটো, হ্যাঁ রোবোটো স্ল্যাব। সেম ভাবে আমরা স্যান্স সেরিফের এক্সাম্পল লিখে নেবো। স্যান্স সেরিফের তোমার এক্সাম্পল আছে ওপেন স্যান্স, লাটো, কার্লা। ওকে, এগুলো গেল আমাদের সেরিফ আর স্যান্স সেরিফের কিছু মেন ডিফারেন্স। আর আমরা ক্লিয়ারও হয়ে গেলাম একেবারে যে আমাদের কাজের জন্য আমরা প্রেফার সবসময় কোনটাকে করব। এবার ম্যাম হ্যাঁ বলো। একটা কার্সিভ ফন্টস গুলো তাহলে কি সেরিফের মধ্যে পড়ছে তো? আই গেস কার্সিভ ফন্টস যেগুলো থাকে হুম, যেমনি জর্জিয়া, ওইগুলো সব সেরিফের মধ্যে পড়ছে, রাইট? এবার তুমি, ওকে এটাই জিজ্ঞেস। হ্যাঁ পড়ছে অবশ্যই, কিন্তু ওগুলো তুমি ইউজ করবে না তা না। আমি তোমাকে বলেছি যে সেরিফ যেহেতু প্রিন্ট মিডিয়ার জন্য ইউজ হয়, দ্যাট ডাজন্ট মিন যে তুমি ইউআই তে ইউজ করবেই না। ইউআই তে ইউজ বেশি করা হয় না, প্রেফার করা হয় না, কিন্তু যখন তুমি একটা ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করবে, তখন সেখানে যখন তুমি ফন্ট ডিজাইন করবে, ফন্ট চুজ করবে, তখন কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট জায়গায় তুমি সেরিফ কিন্তু ইউজ করতেই পারো, প্রেফার কম করা হয়। ওকে হুম, ক্লায়েন্টের উপরে ভ্যারি। ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আসে আমাদের কিছু পয়েন্ট যেগুলো আমাদেরকে মেন কথা অ্যাভয়েড করতে হবে ওকে টাইপোগ্রাফির ক্ষেত্রে, থিং টু অ্যাভয়েড। ফার্স্ট পয়েন্ট আছে আমাদের ফন্ট স্ট্রোক অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড ফন্ট স্ট্রোক, তার মানে কি, ফন্টে তুমি কালার অ্যাড করবে, কিন্তু আমাদের নর্মাল ফিল কালারের সাথে তো আমাদেরকে আরেকটা অপশনও দেওয়া হয় না, স্ট্রোকসে। হ্যাঁ এই যে এই স্ট্রোক, হ্যাঁ এটা হুম কখনো ইউজ করবে না। এটা ওকে তোমার
ইউএক্স কে খারাপ করে। ওকে। Next আছে আমাদের কাছে সেকেন্ড পয়েন্ট, কি অ্যাভয়েড টেক্সট শ্যাডো। শ্যাডো নিশ্চয়ই তুমি বোঝো, এফেক্ট থেকে যেখান থেকে আমরা হ্যাঁ। শ্যাডো ইউজ করি। তো সেই শ্যাডো তুমি হুম। ইউজ করবে না। একজন ভালো ইউআই ইউএক্স ডিজাইনার হতে গেলে আমাদেরকে এই পয়েন্ট গুলো সবসময় মাথায় রাখতে হবে। দেন থার্ড পয়েন্ট আমাদের কাছে কি আছে, আন্ডারস্ট্যান্ড লেটার স্পেসিং। মানে লেটার্স এর মধ্যে স্পেস কতটা রাখা উচিত। হুম। আর কিছু নেই, মেন এই তিনটে পয়েন্টই খেয়াল রাখতে হবে। এবার আসি আমরা যে আমাদের দু টাইপের ফন্ট হয় মেনলি। একটা ফন্ট যেটা আমরা ফিগমাতে গেলেই পেয়ে যাই, যেমন ফিগমাতে গেলে যখন আমি টাইপোগ্রাফি এখানে ক্লিক করব, আমি এখানে যখন অল ফন্টস লিখবো, আমাকে এরা সেই সব ফন্ট গুলো দেবে যেগুলো অবভিয়াসলি এদের কাছে অ্যাভেলেবেল আছে। এবার যখন ইউআই ডিজাইন করবে তখন তো যেমন আমরা শিখেছি যে কালার থিওরির জন্য আমাদের কিছু কালার্সের আলাদা আলাদা ওয়েবসাইট আমরা ইউজ করতে পারি, যে কোন কালারের সঙ্গে কোন কালার ম্যাচ করছে সেটা দেখার জন্য। সেম নিশ্চয়ই আমরা টাইপোগ্রাফির জন্য ইউজ করতে পারি, আমরা করবোই। হ্যাঁ। কিন্তু যখন আমরা ইউজ করব তখন সেখানে আমাদেরকে কিছু এমন ফন্ট দেবে যেগুলো লোকাল ফন্ট না, অর্থাৎ যেগুলো ফিগমায় অ্যাভেলেবেল নেই। সেগুলো তুমি কি করে ইনস্টল করবে? ফার্স্ট আমরা দেখে নিই আমরা কি করে ফন্ট জেনারেট করব। ফন্ট শেয়ারিং জেনারেটর মনোটাইপ, এটা আমি ইউজ করি, তুমি আরো অন্য কিছু ইউজ করতেই পারো। ফার্স্টে তুমি এরকম ভাবে দেখে নেবে, পেস্ট ক্লিক করলেই তোমাকে আলাদা আলাদা ফন্ট পেয়ারেরা দিয়ে দেবে, তুমি দেখবে কোন পেয়ারটা তোমার ভালো লাগে। ওকে, ধরো দেখি, সাপোজ এই ফন্টটা আমার ভালো লেগেছে। এবার হুম। আমাকে তাহলে জানতে হবে যে এই ফন্টটা কি অ্যাভেলেবেল আছে ফিগমায়, নাকি আমাকে এই ফন্টটা আনতে হবে। তো তার জন্য আমি হ্যাঁ। ফার্স্টে কি করব, দুটো উপায় তুমি চেক করতে পারো। ফার্স্ট এটাকে আমি ফন্ট নেমটাকে কপি করব, করার পর এটা হুম। আমি হয় ফিগমাতে গিয়ে দেখতে পারি হুম। সিম্পলি, কোনো ম্যাচিং ফন্ট এখানে দেখতে পেলাম, অথবা আমি চাইলে গুগল ফন্ট, গুগল ফন্টস ইউআই ডিজাইনার ডেভেলপার দুজনের জন্য খুব ফ্রেন্ডলি। কারণ গুগল ফন্টসে যে ফন্ট নেম দেওয়া থাকে সেটা ইউআই ডিজাইনার মানে যে ইউআই ডেভেলপার হয়, অর্থাৎ যে কোড করবে, সেও সেই নামটা ইউজ করতে পারবে, কারণ তাদেরও তো ফন্ট অ্যাড করতে হয় কোড করতে গেলে। এবার তুমি যদি কোডিং করে আরো ভালো করে শিখতে যাও তখন তুমি ওটা শিখবে, এখন আমাদের দরকার পড়বে না। তো ওদেরকেও ফন্ট নেম ইউজ করতে হয়, ওকে, আমাদের মতো। তো তাদেরও তখন লাগে, তো তার জন্য তারাও এখান থেকে জানতে পারে। আর এখানে অ্যাভেলেবেল নেই মানে আমি শিওর থাকবো যে ফিগমাতেও অ্যাভেলেবেল নেই। এবার তাহলে তো আমাকে এই ফন্টটা আলাদা করে আনতে হবে, সেটা আমি আনবো কি করে? তার জন্য ফার্স্টলি আমার যদি ফিগমায় প্রোফাইল না থাকে তো খুবই ভালো, কিন্তু যদি এরকম আমার যেমন এখানে অলরেডি লগ ইন করা, তো তার মানে নিশ্চয়ই আমাকে figma.com এ ঢুকতে দেবে না। figma.com এ ক্লিক করলেই আমাকে আমার প্রোফাইলে পাঠিয়ে দেবে। তার জন্য আমি ফার্স্টে কি করবো, লগ আউট করবো। হুম। লগ আউট করার পর উপরে এই যে ইউআরএল বারটা দেখছো, এখানে গিয়ে এই ডট কম এর পরে থেকে পুরোটা সিলেক্ট করে ব্যাকস্পেস হুম। করে দেবে। ওকে। করে দিলে তোমাকে, যেহেতু তুমি লগ আউট করে দিয়েছো, তোমাকে ফিগমার অফিসিয়াল পেজে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিলে এবার তুমি যাবে প্রথমে প্রোডাক্টসে গিয়ে ডাউনলোড হয়ে ওকে। যাবে। এই সমাধান। হ্যাঁ, ডাউনলোডসে যাওয়ার পর তুমি এখানে এই যে দেখতে পাচ্ছ ফন্ট ইনস্টলার, হ্যাঁ। হ্যাঁ এখানে আমি ইউজ করব উইন্ডোজ ইনস্টলার। তো উইন্ডোজ ইনস্টলার ক্লিক করাতে আমাকে কি দিয়েছে, ইনস্টল ফিগমা আইডি।
এবার এটা আমরা আমাদের ফার্স্টে আগে আমরা আমাদের ফিগমা প্রোফাইলটাকে আবার ফেরত নিয়ে নিই, অ্যাড করবো গুগল। এবার আমার প্রোফাইল আমার চলে এসেছে। এবার আমি ডাউনলোডসে যাব। ডাউনলোডসে গেলে এই যে শুরুতেই ইনস্টল ফিগমা এজেন্ট, এটায় ডাবল ক্লিক করবে। করলে তোমার কাছে সেম এরকম অপশন দেবে। যেই জায়গায় বুঝতে বা দেখতে অসুবিধা হবে সেটা কিন্তু বলবে তুমি। আচ্ছা ম্যাম, না না, হুম। তো এখনো এবার কোনো অসুবিধা, ইনস্টলে, হ্যাঁ হ্যাঁ বলো। এখনো কোনো অসুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা, তো ইনস্টলে আমি ক্লিক করে দিলাম। কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি কি করব, আমি ক্রমে ফেরত যাব, গিয়ে আমি এই যে ফন্টটা চুজ করেছিলাম এটা তো আমি এখনো নিইনি, আমি ফন্ট ইনস্টলার নিয়েছি, কিন্তু ফন্টটা আমার কাছে নেই, আমাকে ফন্টটা নিতে হবে। আমি ফন্টের নামটা লিখবো, লিখে ফন্ট ডাউনলোড বলে এবার সার্চ করবে। এবার তোমার কাছে অনেকগুলো অপশন দেবে, তুমি এখান থেকে ভালো করে দেখে যে কোনো একটা নিয়ে নেবে। ফার্স্ট এডটাই নিয়ে নিই। উম, আলাদা আলাদা টাইপের দিয়ে দিয়েছে। সাপোজ এখান থেকে এইটাই আগে নিয়ে দেখি। বেশ ভালো নাম কিন্তু, কি নাম চুজ করেছি আমি ভগবান, এদের কোনো ভালো কোনো নাম নেই। খোঁজাটা না নিজের ওপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তুমি একটু ভালো করে যখন কোনো ফন্ট নেবে এরকম লিখবে, লিখে তুমি ভালো করে খুঁজে তারপর চুজ করবে। একদম ম্যাম। ওকে। হুম। আজকে আমি 239 টাকা ডোনেট করছি না বলে এরা আমাকে এতক্ষণ ধরে ওয়েট করাচ্ছে। সমস্যা। ঠিক আছে। ভালো লিঙ্ক কোথায়? হ্যাঁ। ওকে চলো। আচ্ছা, ডাউনলোড তো বলছে হয়ে গেছে, হলো মঙ্গল। এবার আমরা আবার ডাউনলোডে চলে যাবো। গেলে আমাদের কাছে একটা ফন্ট চলে এসছে। ফার্স্টে তো এই ফন্টের ওপর ডাবল, হ্যাঁ, ফন্টের ওপর ডাবল ক্লিক করবে, করে এক্সট্রাক্ট অল। কারণ তোমাকে যেখান থেকেই করো না কেন, যদি কোনো শেডি ওয়েবসাইট না হয় তাহলে তোমাকে জিপ ফাইলই দেবে, আর জিপ ফাইল না দিলে সেখান থেকে নেবে না। তো জিপ ফাইল দেবে, ফার্স্টে তুমি এক্সট্রাক্ট অল করে নেবে। এক্সট্রাক্ট করে নিয়েছি, আমাকে অনেকগুলো আলাদা আলাদা ফন্ট দিয়ে দিয়েছে, এর মধ্যে থেকে ধরো আমি এটা নিলাম। নামটা আগে দেখে নেব, ফন্ট নেম ক্যারিং প্রো ব্ল্যাক। ইনস্টল করবেন ইনস্টল, তো? আমার কাছে অপশন আছে প্রিন্ট আর ইনস্টল, ইনস্টলে ক্লিক করে দেবে। হুম। আশা করি হয়ে গেছে। এবার আমরা ফিগমায় ফেরত যাব। এবার ফিগমায় গিয়ে ক্লিক করলাম। এখানে অপশন নেই, আচ্ছা থাক, এটা আমি নতুন করে লিখে নিচ্ছি। এবার এখানে অল ফন্টস এ ক্লিক করবে, করে নিচেই দেখো অপশন রয়েছে ইনস্টলড বাই ইউ, এই এসে এটা গেছে। টাইপো। দিয়ে দিয়েছে। তাহলে ফন্ট কি করে ইনস্টল করবে তুমি বুঝে গেছো। হ্যাঁ। সেম ভাবেই তুমিও যখন কাজ করবে প্রফেশনালি, তখন তুমি এরকম ফন্ট পেয়ার জেনারেট করে করে দেখবে, দেখে যেই পেয়ারটা তোমার ভালো লাগবে
সেই শেয়ারটা তুমি ইউজ করবে। এবার ফন্ট আমরা যখন কোনো ডিজাইন করব তখন আমরা কালার যেমন জেনেছি যে ২ থেকে ৩ বেশি কালার ইউজ করতে নেই। সেম ভাবে নিশ্চয়ই হ্যাঁ, ফন্টেরও এরকম কোনো ব্যাপার আছে যে ২-৩ বেশি ফন্ট ইউজ করতে নেই। তো সেই হ্যাঁ, ক্ষেত্রে মেইনলি আমাদের ইউজ করতে হয়, চেষ্টা করতে হয় ইউজ করার হাইয়েস্ট ২ ফন্ট। এবার ২টোর বেশি আমরা ৩ নম্বর ফন্ট ইউজ করতে পারি। জাস্ট ধরো আমি একটা কোনো লাইন লিখছি, এরকম এই যে এই একটা লাইনকে যে এখানে ২টো ভাগ করে ভেঙে রাখা হয়েছে, এখানে তুমিও হ্যাঁ, কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করছো, এরকম ভাবে তুমি একটা লাইন ২টো পার্টে ভেঙে লিখেছো, সেখানে সাপোজ এই টাইপোগ্রাফি ওয়ার্ডটাকে তুমি আলাদা করে হাইলাইট করতে চাই, তখন তুমি হ্যাঁ। শুধু এই ওয়ার্ডটাকে স্পেসিফিকলি অন্য কোনো ফন্ট ইউজ করতেই পারো। সেরকম ভাবে আমরা ৩টে ফন্ট ইউজ করতে পারি, নইলে আমরা নর্মালি ২টো ফন্ট ইউজ করবো। একটা থাকবে আমাদের হেডিং এর জন্য, আর একটা থাকবে আমাদের প্যারাগ্রাফ। এটাই ছিল তোমার টাইপোগ্রাফির পার্ট। এবার বলো, টাইপোগ্রাফিতে তোমার কোনো প্রবলেম? না, না। এবার আমার একটা জিনিস জিজ্ঞেস করার, যেমনি আহ, কত কতটুকু পার্সেন্ট কত মানে সাইজ রাখতে হবে সেইগুলো কোনো ইয়ে আছে? একটা কত সাইজ টাইটেলে কত সাইজ রাখা উচিত, কতটা বডিতে সাইজ রাখা উচিত ওয়েবসাইটের জন্য? ডিজাইনার হিসেবে দায়িত্ব তোমার উপর থাকবে যে তুমি একটা ওয়েবসাইট যখন ডিজাইন করছো, সেটাতে তুমি হুম, হাইট, মানে তুমি যখন কোনো হেডিং দিচ্ছ, হেডিং এ তুমি ফন্ট তো সাপোজ দিলে, এই যে কি নাম রয়েছে অ্যালায়েন্স দিলে, কিন্তু এই অ্যালায়েন্সে তুমি বোল্ড ইউজ করছো না সেমি বোল্ড ইউজ করছো, সেটা তোমাকে ইউজ করে করে দেখতে হবে যে কোনটা ইউজ করলে ভালো লাগবে। সেটার উইডথ তোমাকে দিয়ে দেখতে হবে, হাইট তোমাকে দিয়ে দেখতে হবে। ওগুলো ওভাবে স্পেসিফিকলি আগে থাকতে বলা যায় না, কারণ আলাদা আলাদা ওয়েবসাইটের ডিজাইন আলাদা হয়। তো সেই অনুযায়ী সেটা ফন্টও চেঞ্জ হয়ে যায়, ওটা তোমাকে নিজে করে বুঝতে হবে ডিজাইন করার সময়। আর সেটা করে তোমাকে তারপর সেটা ডেভেলপার টিমের জানার জন্য সেটা মেনশনও করে রাখতে হবে। না, আমি অন্য জিনিস অ্যাকচুয়ালি যেমনি আহ, আমাদের যেমনি ইয়েতে ইউজ হয় গ্রাফিকে, হ্যাঁ, সে হুম। মাইনাস করে আমরা কি করি, একটা কিওয়ার্ড থাকে মানে যেটা আই ক্যাচি থাকে, তারপরে যে বডি ওয়ার্ড থাকে সেটার মাইনাস করে আমরা কতটা, হ্যাঁ, ওর ওয়ান থার্ড আমরা ইউজ করি বডিতে, মানে ওর হাফ এর হাফ, হ্যাঁ, তারপরে ওর হাফের হাফ ছোট যে থাকে সেটাই আমি জিজ্ঞেস করছিলাম যখন আমরা ওয়েবসাইটে তৈরি করবো। যেটা টাইটেল আছে টাইটেলটা কত পার্সেন্ট সাইজ হবে, তারপরে বডিটা কত পার্সেন্ট সাইজ রাখতে হবে, ওইটা আমি জিজ্ঞেস করছিলাম, তো ওরকম তো ফন্টের সাইজটা। করা থাকে না, এটাই তোমাকে আমি বলছি, ওরকম ফন্ট সাইজ তো স্পেসিফিক করা থাকে না। ওকে, এমনি কোনো পার্সেন্টেজ নেই না? না, ওরকম ওকে, কোনো ওকে, ঠিক আছে। পার্সেন্টেজ নেই, ওটা নিজেকে ঠিক করতে হয়। এটা করতে হয় যে তুমি ধরো তোমার একটা ওয়েবসাইট ডিজাইন করছো, তার 4টে মেইন পেজ আছে। হোম, হ্যাঁ, অ্যাবাউট, তারপর ধরো হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আর কিছু একটা ওকেশনাল কোনো একটা পেজ রয়েছে, 4টে পেজ রয়েছে। এবার 4টেরই হিরো সেকশন থাকবে একটা করে। সেই হিরো সেকশনে কিছু না হ্যাঁ, কিছু একটা ট্যাগলাইন থাকবে, মেইন হেডিং বলা যেতে পারে। তো সেই 4টের হ্যাঁ, যেন সাইজ সিমিলার থাকে, লাইক 20 থেকে 24-এর মধ্যে থাকে। সেটা আমি তোমায় বলছি যে তুমি মেনশন করবে যে হেডিং ফন্ট সাইজ 20 to 24, ওকে, এরকম ভাবে থাকে, এক্সাক্ট থাকে। ওকে। আর সেটা কিছু? তো আমি আপনার সেটা আগে আপনি আমাকে বলেছেন যখনই যেই ফন্ট এসে এক সিমিলার সাইজে রাখতে হয়। আর না, আর কোনো অসুবিধা নেই ম্যাম। আচ্ছা, তাহলে বলো টাইপোগ্রাফি কেমন লিখছো? দাঁড়াও আমি এগুলো ভালো।